নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা হাজির হয়েছি আরেকজন অতিথিকে নিয়ে। আমরা দেখেছি কোনো কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে তার একটি কোনো পরিচয় অন্যান্য পরিচয়কে ছাড়িয়ে যায়, তখন তাকে আমরা সেই পরিচয়টাকে দিয়ে বেশি করে চিনতে অভ্যস্ত হয়ে উঠি। কিন্তু আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা জানি না তার কোন পরিচয়ের কথা বলবো, তাই আলাদা করে তার আগে সাহিত্যিকও বলছি না, সংগ্রাহকও বলছি না, ডাক্তারবাবুও বলছি না, সরাসরি আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে মদন গোপাল মুখোপাধ্যায়কে। মদনদা, আমাদের ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার বিশ্বজিৎ, ধন্যবাদ। তো আপনাদের উদ্দেশ্যে বলি, মদনদা এখন থাকেন ইউএসএ তে, প্রবাসী বাঙালি তিনি। তো আমরা এখান থেকেই শুরু করব। মদনদা, আপনি কোন প্রেক্ষাপটে হঠাৎ করে বাংলা ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে ওখানে যাওয়ার কথা ভাবলেন এবং কেন গেলেন? আমি যখন ডাক্তারি পাশ করি, যে সময়টা মোটামুটি গত শতাব্দীর 60-এর দশকের প্রথম দিকে, তখন আমাদের দেশের অবস্থা খুব অসুবিধাজনক ছিল। সত্যি কথা বলতে কি, তোমরা ভাবতে পারবে না, আমাদের দুবেলা খাবার জুটতো ঠিকই, কিন্তু আমার বেশ মনে আছে মেডিকেল কলেজ হোস্টেলে সেই খাবার খাওয়া যায় না, এমন তার অবস্থা। চাল বলো, যা কিছু বলো, আমাদের ভবিষ্যৎ ভীষণ তখন একটা অন্ধকারময় এরকম ছিল, অনির্দিষ্ট অন্ধকারময় একটা ব্যাপার। অনেকেই আমরা চাইছিলাম দেশ ছেড়ে বাইরে যেতে। আর সেই সময় আমাদের অধিকাংশ বন্ধু বান্ধব যারা আমাদের সময় ডাক্তারি পাশ করছিলেন, তাদের ইচ্ছে ছিল বা গন্তব্য ছিল ইংল্যান্ডে যাবার। কেননা ইংল্যান্ডেই আমাদের যোগাযোগ ছিল বেশি। সেই সব ওখান থেকেই আমাদের মাস্টারমশাইরা তাদের স্নাতকোত্তর পড়াশোনা করে কলকাতায় ফিরে এসে আমাদের শিক্ষক ছিলেন। সুতরাং ওরাই ছিলেন আমাদের আদর্শ। ইংল্যান্ডে যাওয়াটাই আমাদের পক্ষে স্বাভাবিক ছিল। কিন্তু হলো কি, ওই রকম সময়ে আমেরিকা সরকার একটা বিশেষ পরীক্ষা চালু করলেন। মনে রাখতে হবে সেটা ভিয়েতনাম যুদ্ধের সময়। এবং ওই পরীক্ষাটাতে, ডাক্তারি পরীক্ষা দুটো ভাগে ভাগ ছিল, একটা মেডিকেলের দিকে আর একটা ইংরেজি ভাষার দিকে পারদর্শিতা আছে কিনা। এবং সেই পরীক্ষাটা পাশ করলে ওরা তখন আমেরিকাতে আসতে দিচ্ছিল। আর এটাও একটা বড় যোগাযোগ যে আমি 66 সালে পাশ করেছিলাম আর 67 সালে আমেরিকা চলে আসি। ঠিক ওই সময়টাতেই আমেরিকান সরকার ভারতীয়দের এবং অন্যান্য আরো দেশের কিছু লোকদের একটু বেশি রকম ভাবে ভিসা দিতে শুরু করেছিল, যা তার আগে সেটা ছিল না। আগে ভারতীয়দের আসতে খুব অসুবিধা হতো, ওই একটা দুটো করে ভিসা দিত। কিন্তু জনসন সরকার ওইটা পাল্টে বেশ কিছু বড় রকমের ভিসার বন্দোবস্ত করে। এবং ওই পরীক্ষাটায় পাশ করলে পরে যদি আমেরিকাতে কোনো হাসপাতালে কাজ পাওয়া যায়, তাহলে পরে আসাটা সহজ ছিল। তো আমি দেখলাম যে এই সুযোগ ছাড়া ঠিক হবে না। আমার খুব মনে আছে, আমি একদিন হাওড়ার ব্রিজের ওই শিবপুরের দিকে যাচ্ছিলাম, সেই ব্রিজটা বাকল্যান্ড ব্রিজ বোধহয়, ওখান থেকে তলায় তাকিয়ে দেখছি পিলপিল করছে লোক ট্রেনে ওঠার জন্য। আমি দেখে ভাবলাম যে না, আমি এখানে থাকতে পারবো না, অসম্ভব। এটা একটা ছিল। আর দ্বিতীয়টা ছিল এই যে আমরা সবাই চাইছিলাম যে মেডিসিনে এমবিবিএস পাশ করা তো একটা বেসিক, তার উপরে আমরা আরো কিছু উচ্চশিক্ষা চাইছিলাম। এবং মেডিসিনে উচ্চশিক্ষার জন্য তখন কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমেরিকাই শ্রেষ্ঠ ছিল। ইংল্যান্ডের চাইতে অনেক এগিয়ে ছিল আমেরিকা, এবং ইউরোপের চাইতেও অনেক এগিয়ে ছিল। সুতরাং এই দুটো যে বড় ভাবনা, এক উচ্চশিক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে থাকতে পারবো না, আমার পক্ষে খুব অসুবিধাজনক হবে, এই দুটো
কারণেই আমি দেশ ছেড়েছিলাম। মদন দা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? স্কুল শিক্ষা এবং কলেজ শিক্ষা যদি বলেন। আচ্ছা, আমার জন্ম হয়েছিল কলকাতায়, আর যেটা খুব একটা সমাপতন যে আমি মেডিকেল কলেজে আমার জন্ম হয়েছিল, আমার মা ওখানে ভর্তি ছিলেন, আর সেখানেই আমি পরে পড়াশোনা করব, এটা সচরাচর ঘটে না। যাই হোক, তো ছেলেবেলায় আমার জ্ঞান যখন হলো তখন আমরা খড়গপুরে ছিলাম। খড়গপুর কলকাতা থেকে তোমরা সবাই জানো খুব বেশি দূর না, 72 মাইল, 70-72 মাইল দূর। ওখানে আমার বাবা রেলে কাজ করতেন, তো সেই সূত্রে খড়গপুরে বাবা বদলি হয়ে যান, এবং খড়গপুরে আমি ক্লাস 4 পর্যন্ত পড়ে ক্লাস 5-এ চলে আসি কলকাতায়। ওই গার্ডেন রিচ বলে একটা সুন্দর জায়গা আছে, সেখানে অন্তত রেল কলোনিটা খুব সুন্দর ছিল, গঙ্গার ধারে, অপূর্ব জায়গা। তো আমি খুব ভাগ্যবান যে গার্ডেন রিচে আমি ক্লাস 5-এ এসে ভর্তি হই খিদিরপুর একাডেমিতে। খিদিরপুর একাডেমি ছিল সম্পূর্ণভাবে বাংলা মিডিয়াম। আমাদের বাড়ির পরিবেশও ছিল একদম মানে বাঙালি পরিবেশ, ওর মধ্যে কোনো ইঙ্গবঙ্গর ব্যাপার ছিল না। আমার মা, ঠাকুমা, বাবা, জ্যাঠা, কাকা সবাই আমাদের ভীষণভাবে বাঙালি ছিলেন আর কি। আচ্ছা, তো খিদিরপুর একাডেমিতে আমি পড়াশোনা করি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর আমাদের সময় হায়ার সেকেন্ডারি শুরু হচ্ছিল, কিন্তু আমরা ছিলাম স্কুল ফাইনাল ব্যাচে। সেই জন্যে 59 সালে স্কুল ফাইনাল পাস করার পরে আমি তখন বেলুর বিদ্যা মন্দিরে বিজ্ঞান শাখায় ভর্তি হই। তো বিজ্ঞান শাখায় যদিও আমার অনুরাগ ছিল সাহিত্যের প্রতি, কিন্তু তখন সবাই বলতো যে বিজ্ঞান ছাড়া হবে না, ওই বাংলা পড়ে সাহিত্য করে কিছু হয় না, তোকে ভর্তি হতে হবে, নয় ইঞ্জিনিয়ার নয় ডাক্তার, যেরকম মধ্যবিত্ত বাঙালি যেরকম বলতেন। তো আমি বিজ্ঞান শাখাতে ভর্তি হই। মহারাজারা চেয়েছিলেন যে আমি সাহিত্য নিয়ে পড়ি, কিন্তু তা হয়নি। তো বিজ্ঞান শাখায় পাস করে তারপরে আমি মেডিকেল কলেজে ভর্তি হই, আর মেডিকেল কলেজে পড়াশোনা করে তারপরে তো বিদেশে চলে আসি। আমি কলকাতাতে খুব বেশি দিন থাকিনি। এমবিবিএস পাস করার পরে আমরা জুন মাসে পাস করেছিলাম, আর 6 মাস আমাদের থাকতেই হয় কম্পালসারি, পিআরসিএ পিরিয়ড বলতো, সেটা না হলে রেজিস্টার হয় না। তো সেটা করেই তারপরে জুনেতেই আমি 6 মাস মতো আর কি ইন্টার্নশিপ করেছিলাম, করে আমি জুন মাসে আমেরিকা চলে আসি। আচ্ছা মদন দা, আমরা যতদূর জানি সেটা হচ্ছে চন্দননগরে আপনার পৈতৃক বাড়ি। চন্দননগরের সঙ্গে তাহলে যোগাযোগ কি করে? আপনি খড়গপুরে থেকেছেন পড়াশুনো, তারপরে গার্ডেন রিচে, খিদিরপুর গার্ডেন রিচে, চন্দননগরের সঙ্গে যোগাযোগ? চন্দননগরে দেখো আমাদের বাড়িটা ছিল, তখনও ছিল, এখনো আছে। তো বাড়িটার অবস্থা তখন খুব বড় বাড়ি ছিল, এ বিষয়ে সন্দেহ নেই, ঠাকুর দালান ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাড়িটা তখন আমার ছেলেবেলাতেই আমার খুব মনে আছে বাড়িটা জীর্ণ হয়ে যাচ্ছিল। তো আর ওই জীবিকার স্বার্থে আমার বাবা, কাকা, জ্যাঠামশাই যারা জীবিত ছিলেন সবাই চন্দননগর ছেড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। তো কিন্তু চন্দননগরের বাড়িতে আমি ওখানে স্কুলে টুলে যাইনি, কিন্তু বাড়িতে আমার ঠাকুমা গার্ডেন রিচে থাকার সময় ঠাকুমা আমাকে মাঝে মধ্যেই নিয়ে যেতেন। আমি প্রায় বলবো না, কিন্তু মাঝে মধ্যে নিয়ে যেতেন, এবং সেই স্মৃতি আমার বেশ ভালো আছে, ভালো রকম মনে আছে। ঠাকুমা ঘুরে ঘুরে কোথায় আমাদের আম বাগান, সেখান থেকে কাকে দিয়ে আম পাড়াচ্ছেন, কোথায় আমাদের নারকেল বাগান, সেখান থেকে কাকে দিয়ে নারকেল পাড়াচ্ছেন। তো ছেলেবেলা থেকে আমি, আমার দাদা, বাবা, ঠাকুমা, আমরা সবাই যেতাম। নিয়মিত বলবো না, কিন্তু না হলেও মাঝে মধ্যেই যেতাম, এবং সেখান থেকে আমাদের পাড়ার বন্ধু বান্ধব কয়েকজনের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে আলাপ পরিচয় হতো। আমরা বেশি দিন থাকতাম না, হয়তো একদিন কি 2 রাত্রি থাকতাম। আমার খুব মনে আছে ছাদে গর্ত হয়ে গেছে, বাঁশ দিয়ে ছাদ থেকে আটকে রাখা হয়েছে, সেই গর্ত ধার দিয়ে গিয়ে ঘরে উঠতে হতো। এইসব স্মৃতি খুব মনে আছে। কিন্তু
ছেলেবেলায় যে খুব দারুণ ভাবে চন্দননগরের সঙ্গে যুক্ত ছিলাম তা নয়, কিন্তু ওই স্মৃতি দিয়ে যুক্ত ছিলাম আর কি। না তাহলে আপনার মানে শৈশব কৈশোরের বন্ধু বলতে যাদের বুঝি তারা চন্দননগরের ছিলেন না। না না, তারা আমার ছেলেবেলাকার বন্ধু যারা, তারা তো গার্ডেন নিজে রেল কলোনিতে আমার কিছু বন্ধু ছিল, তাদের মধ্যে কেউ আবার খিদিপুর একাডেমিতেও পড়তো। তবে মূলত বন্ধুত্ব যেরকম হয় স্কুলের বন্ধুত্ব আর কি, স্কুলের বন্ধুরা, তাদের সাথে এখনো অনেকের সাথে আমার যোগাযোগ আছে। আর তারপরে কলেজে, বিদ্যা মন্দিরে, সেখানে অনেক বন্ধু বান্ধব, তারপরে মেডিকেল কলেজে বন্ধু বান্ধব। কিন্তু চন্দননগরে আমার শৈশবের খুব বন্ধুত্ব ছিল, আমি সেরকম বলতে পারি না। মানে আপনার সব বন্ধুত্বই মূলত লেখাপড়ার সূত্রে, স্কুল কলেজের সূত্রে। আমাদের যে একটা এলাকায় বসবাস করলে জন্মসূত্রে বড় হয়ে ওঠার ফলে যে বন্ধু বান্ধব তৈরি হয় সেইটা আপনার ছিল না সেই অর্থে। না, সেরকম ছিল না। তবে যখন যেটা বললাম যে যখন স্কুলে পড়ি গার্ডেন নিচে রেল কলোনিতে, সেখানে কিন্তু খুব বেশ বড় রকমের একটা বন্ধুত্বের সার্কেল ছিল। মানে আমার সমবয়সী, আমার চেয়ে একটু বয়সে বড়, একটু ছোট, মানে আমি খুব বেশ ভালো রকম ভাবে ওই যে বাঙালি সমাজে বলি সেই হিসেবে পাড়াতে, সেখানে আমার বেশ ভালো রকম যোগাযোগ ছিল। নানা বিষয়ে অংশগ্রহণ করতাম, লেখালেখি, হাতে লেখা পত্রিকা প্রকাশ করা, যেরকম ছেলেবেলায় আমরা ওই সময়টায় হতো আর কি। আমরা আপনার আজকে যে জীবনের কথাকে অনেকগুলো স্তরে ধরবো। আমি প্রথমে সাহিত্যের ব্যাপারটা একটু পরে আসবো, আগে আপনার এই যে মেডিকেল সায়েন্সের উপর আপনার চর্চা ইত্যাদি এই জায়গাটা আসি। তো আপনি বললেন যে আপনি আমেরিকায় যাওয়ার কথা তখন ভাবছিলেন, তার কারণ আপনার মনে হয়েছিল যে, বা আপনার বন্ধুদের মনে হয়েছিল বাইরে লেখাপড়া এই ব্যাপারে চর্চাটা অনেক ভালো হয় এবং সুযোগ ছিল। তো সেখানে কি ছাত্র অবস্থায় যখন পড়তে গেলেন আপনি ইউএসএ তে, তখনই কি আপনি সিদ্ধান্ত নিলেন যে আর দেশে ফিরবেন না, সেখানেই থেকে যাবেন স্থায়ীভাবে? না, এইটা আমাদের শুধু আমি একা নই, আমাদের সময় যারাই এসেছিলেন, অন্তত আমি যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল যে বাঙালি পরিবেশ বলি, আমরা সকলেই ভাবতাম এই দেশে ফিরে যাব, এই বাসটা করেই দেশে ফিরে যাব, এইটা করেই দেশে ফিরে যাব। এমনকি আমরা তখন যেসব ইলেকট্রিক জিনিস কিনতাম, এমন ভেবে কিনতাম যাতে সেটা কলকাতাতে গিয়ে চালু করা যায়, কেন আমাদের তো দু রকম ইলেকট্রিক্যাল ভোল্টেজের ব্যাপার ছিল। তো সেই সব মনে করে মানে আমরা যেন এসেছি আর কদিন বাদে ফিরে যাবো, এইভাবেই চলতো। কিন্তু যা হয় আর কি, পরবর্তী যখন আমার ছেলে মেয়ে হলো, আস্তে আস্তে তাদের শিক্ষার ব্যাপার এলো, তাদের জীবনটা কিভাবে যাবে, আর ইতিমধ্যে ভারতবর্ষও তো এগিয়ে চলেছে, এইসব নিয়ে আমরা মাঝে মাঝে, আমি প্রায় প্রতি বছরই কলকাতায় যেতাম 71 সালের পর থেকে। তো আস্তে আস্তে আমাদের তখন মত পরিবর্তন হয়ে যায় যে না, এখানেই থাকতে হবে। তারপরে তো কতগুলো আইন কানুনের ব্যাপার আছে, যে এখানে থাকতে গেলে, মেডিকেল প্র্যাকটিস করতে গেলে তোমার দরকার পড়বে, তোমার সিটিজেনশিপের ব্যাপার আছে। তো বেশি দিন থাকতে দেবে না ওরা, ওই গ্রিন কার্ডে আমাদের তখন যা ছিল আর কি। তো সব মিলিয়ে আর দেশে আর ফেরা হয় না আর কি। আচ্ছা, আমরা যতদূর জানি যে আপনি তো অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজি নিয়ে আপনি লেখাপড়া করেছেন, কিন্তু আপনি বললেন যে 70-এর গোড়া তখন আপনি সবে পাশ করেছেন। তখন কি মেডিকেল অঙ্কোলজি আলাদা একটা স্ট্রিম, স্পেশালাইজেশন হিসেবে পড়ানো শুরু হয়ে গেছে পৃথিবীতে? না, কি হয়েছিল ব্যাপারটা আমি বলি। মোটামুটি 60-এর দশকে আগে হিমাটোলজি বলে যে সাব ডিভিশনটা আছে, মানে রক্ত সংক্রান্ত অসুখ বিসুখ, তার একটা যেমন ছিল লিউকেমিয়া এবং লিম্ফোমা এরকম। তো ওনারা যারা হিমাটোলজিতে পড়াশোনা করেছিলেন তারাই এই ক্যান্সারের চিকিৎসা করতেন। কিন্তু বেশ বোঝা গেল সেই সময় আমেরিকান সরকার অনেক গ্রান্ট দিলেন যে ক্যান্সারের বিষয়ে বেশি করে রিসার্চ করা হোক, এবং কারণ তখন ক্যান্সারের সংখ্যা এত বাড়তে শুরু করছে, ক্যান্সার রোগীর সংখ্যা, এবং এটাকে তো সারা দেশেতে আমাদের প্রচুর দরকার যারা কিনা ক্যান্সারের বিশেষজ্ঞ। এবং দেখা গেল যে এই হিমাটোলজি যারা ব্লাড ক্যান্সারটা দেখতেন,
ঠিক আছে, কিন্তু এর বাইরে আরো অনেক তো ক্যান্সার, লাং ক্যান্সার, নানা রকম, যেটাকে আমরা সলিড টিউমার বলি। তো সেখানে দেশের প্রচুর অঙ্কোলজিস্টের দরকার হয়ে পড়েছিল, এবং সেই জন্যে তারা বললেন যে যারা অঙ্কোলজিতে স্পেশালাইজ করতে চাও ওরা নিয়ম কানুন বেঁধে দিলেন যে আগে তোমাকে মেডিসিনে স্পেশালাইজ করতে হবে, মেডিসিন পরীক্ষায় পাশ করতে হবে ইত্যাদি, তারপরে তুমি যাবে আর কি অঙ্কোলজিস্টে সাব স্পেশালিটি, যেমন কার্ডিওলজি বা করতে হতো হার্ট স্পেশালিস্টদের জন্য সেরকম। তো প্রোগ্রামটা শুরু হয়েছিল, মানে আমি জানি আমি দ্বিতীয় ব্যাচ ছিলাম অঙ্কোলজি, এবং আমাকে আমাদের ইউনিভার্সিটি, আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। ইন্টার্নশিপ রেসিডেন্সি করার পরে আমাকে ইউনিভার্সিটি থেকেই পাঠানো হলো আমেরিকার সেরা সেরা জায়গায়। একটা হচ্ছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে খুব নামী লোক যেমন ডক্টর ডেভিডা, যিনি পরে অঙ্কোলজির উপর বই লিখেছেন পুরো, আমরা যেটাকে পাঠ করি, সেরকম লোকের কাছে আমি প্রথম বছর ফেলোশিপ করলাম। আর দ্বিতীয় বছরে আমাকে পাঠানো হলো আর একটা নাম করা ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটিতে, সেইখানেতেও অঙ্কোলজি এবং হিমাটোলজি ডিপার্টমেন্টে আমি সেকেন্ড ইয়ার ফেলোশিপ করলাম। এটা করার পরে আমি এলিজিবল হলাম অঙ্কোলজি পরীক্ষায় বসার জন্য, এবং সেটাতে আমি দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচেতে ওরা কি আমাদের একদম যারা টপ সিনিয়র প্রফেসর লেভেল তাদেরকে রেখেছিল, সেকেন্ড ব্যাচেতে আমরা পরীক্ষা দিলাম, সেটা পাশ করে তখন আর কি স্বীকৃতি পেলাম যে হ্যাঁ তুমি মেডিকেল অঙ্কোলজিস্ট হিসেবে গণ্য হবে। এই আপনি তাহলে একদম মানে পৃথিবীতে প্রায় এসেছে তখন মেডিকেল অঙ্কোলজিস্ট, এই বিষয়টা এসেছে আলাদা করে পড়ার, একদম প্রথম যুগের ছাত্র, দ্বিতীয় ব্যাচ বললেন। হ্যাঁ, একদম একদম প্রথম দিকে ছাত্র, মানে যখন অঙ্কোলজিটা একটা একটা ব্রাঞ্চ অফ মেডিসিন স্পেশালাইজেশন বলে গণ্য হলো, একদম প্রথমের দিকে ছাত্র। আপনি, আমার যতদূর আমরা জানি, আপনি কার্ন কাউন্টি বলে একটা জেলা, বেশ বড় জেলা ইউএস এর, সেখানে প্র্যাকটিস করা শুরু করেছিলেন। তো সেখানে তো শ্বেতাঙ্গরা খুবই রক্ষণশীল। তো আপনার অভিজ্ঞতা, আপনাকে কেমন ভাবে গ্রহণ করেছিল বা কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় হিসেবে? হ্যাঁ, এটা খুব খুব ইন্টারেস্টিং বলবো। ইন্টারেস্টিং কথাটা ঠিক ভালো বাংলা এখানে প্রযোজ্য হবে না, বাট যেটা বলা সেটা হচ্ছে এই যে কার্ন কাউন্টি খুবই রক্ষণশীল জায়গা ছিল এবং এখনো আছে। আমরা লস অ্যাঞ্জেলেস থেকে 120 মাইল উত্তরে, কিন্তু খুবই কনজারভেটিভ। এখন আমি জানি যখন আমি কার্ন কাউন্টি মেইন যে শহরটা বেকারসফিল্ড বলে যখন প্র্যাকটিস করতে গেলাম, তখন ওখানকার যারা শ্বেতাঙ্গ ডাক্তার এবং শ্বেতাঙ্গ জনসাধারণ, তারা চট করে ভারতীয়দের বা কৃষ্ণাঙ্গদের ঢুকতে দিত না। আমি জানি অনেক আমাদের ভারতীয় সতীর্থ ডাক্তার তাদের খুবই ঝামেলা দিয়েছে, অসুবিধে করেছে, মানে এমনকি মারামারি পর্যন্ত স্তরে চলে গেছে। আমি জানি এরকম ঘটনা খুব ভালো রকম। কিন্তু সৌভাগ্যবশত আমার কোনো রকম অসুবিধা হয়নি। আমাকে কখনো কেউ কোনো অপমান করেনি, কোনো রকম ভাবে আমাকে শত্রুতা করেনি। মানে আই ওয়াজ অ্যাকসেপ্টেড খুব ভেরি ওয়েল ইন দ্য কমিউনিটি। আমি কমিউনিটি বলছি, মানে নট অনলি ফিজিশিয়ান হাসপাতালের ব্যাপার, কিন্তু বৃহত্তর জায়গাতে খুব যারা, আমি তো আর রোগীকে জিজ্ঞেস করছি না তোমার কনজারভেটিভিটি, কিন্তু আমাকে কেউ কখন কোনো ট্রাবল দেয়নি। শুধু তাই না ভাই, তুমি যদি বলতে বলো আমাকে, আমি 78-এ ওখানে প্র্যাকটিস শুরু করি এবং খুব অল্প দিনের মধ্যে আমার প্র্যাকটিস খুব ভালো জমে যায়, যাকে বলে আর কি। বাইরে থেকে, মানে কার্ন কাউন্টির বিভিন্ন শহর থেকে, অনেক দূর দূর থেকে রোগীরা আসতে শুরু করে, এবং কার্ন কাউন্টি ওই শহরের মেয়র থেকে শুরু করে খুব বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ফ্যামিলি সবাই আসতে শুরু করে। তার কারণ, একটা কারণ অবশ্যই যে তখন অঙ্কোলজিস্ট খুব বেশি ছিল না, এবং আমি ছিলাম একমাত্র বোর্ড সার্টিফাইড অঙ্কোলজিস্ট, সেটা একটা খুব বড় কারণ অবশ্যই। কিন্তু পয়সার বাড়ে,
এবং অল্প কয়েক বছরের মধ্যে আমি মেডিকেল সোসাইটির তো সভ্য হয়েছিলাম প্রথম থেকেই, এবং কিছুদিনের মধ্যেই আমি মেডিকেল সোসাইটির এক্সিকিউটিভ বোর্ডে ঢুকলাম। তারপরে ওই আর কি স্টেপ বাই স্টেপ গিয়ে আমি বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দি কার্ন কাউন্টি মেডিকেল সোসাইটি। এটা একটা বলার মতো ব্যাপার, কেননা আমি প্রথম অশ্বেতাঙ্গ এবং বিদেশি, মানে আমাদের বলতো ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট, যেহেতু আমাদের প্রাথমিক পরীক্ষা কলকাতায়, এই ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদের কিন্তু সাধারণভাবে ওরা খুব একটা সুনজরে দেখতো না সেই সময়। কিন্তু আমি মানে খুব অল্প বয়সে, মানে কনিষ্ঠতম বয়সে ওখানকার মেডিকেল সোসাইটির প্রেসিডেন্ট হয়েছিলাম। এবং শুধু তাই নয়, তারপরে আরো শুনলে মানে কিছুটা অবাকই লাগবে যে ওখানকার যে 2-3টি বড় বড় হাসপাতাল ছিল, তার মধ্যে যেটি সবচেয়ে বড় হাসপাতাল ছিল ক্যাথলিক হাসপাতাল, মার্সি হাসপাতাল ক্যাথলিকদের, সেখানে যে পরিচালনা কমিটি যেটাকে বলে বোর্ড অফ ডিরেক্টরস, সেখানে আমি মেম্বার হলাম। এবং কিছুদিন কয়েক বছর মেম্বারশিপ থাকার পরে আমাকে সেখানে ওরা চেয়ারম্যান নির্বাচন করলো। এটা এমন না যে চাকরি দেওয়া, যে তুমি একটু একটু করে উঠবে, তা না, এটা একদম নির্বাচনের ব্যাপার। মানে ওরা নিজেদের মধ্যে ঠিক করে বললেন যে হ্যাঁ, আপনাকে আমরা চেয়ারম্যান হিসেবে এই হাসপাতাল কমিটি চেয়ারম্যান করছি। মানে এটা একটা খুবই বড় রকমের সম্মান বলা যেতে পারে। এবং তারপরও আর একটা হাসপাতাল, সেখানেও আমাকে বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে চাইলো। কোনো মানে ভারতীয় নেই, আর অত আস্তে আস্তে তো ভারতীয় ডাক্তার বাড়ছে, কোনো ভারতীয় নেই। কৃষ্ণাঙ্গ ডাক্তারও আমি খুব একটা মনে করতে পারছি না। আমার আগে কোনো কৃষ্ণাঙ্গ ডাক্তার মেডিকেল সোসাইটির প্রেসিডেন্ট হননি, এবং বোর্ড অফ ডিরেক্টরস মার্সি হাসপাতালে তো আমি মনে করতে পারছি না কোনো কৃষ্ণাঙ্গ ডাক্তার। ভারতীয় ডাক্তার তো ছিলেনই না। তো আমি যে আমার সময় অন্তত, যাই হোক, সেটা একটা হলো। তারপরে আমি ওখানে রেডিয়েশন থেরাপি ডিপার্টমেন্ট, হাসপাতাল তৈরি করবে তার নেতৃত্ব দেওয়া, মেডিকেল অঙ্কোলজি একটা পুরো ফ্লোর বললো ডেভেলপ করতে হবে, তো সেখানে নেতৃত্ব দেওয়া, এইসবগুলো আমি করতে পেরেছিলাম। মানে পুরো জেলার দায়িত্বটা তো একসময় আপনাকে সামলাতে হতো, যেটা বলেন আপনি প্রেসিডেন্ট ছিলেন ডিস্ট্রিক্ট। মানে আমাদের এখানকার পরিভাষায় যদি বলি সিওএইচ। হ্যাঁ, আমাদের মেডিকেল সোসাইটির হয়ে মানে শুনলে অবাক হবে, আমাদের জেলাটা এতই বড় ছিল যে আমাদের একজন ডাক্তারের ছোট প্লেন ছিল। তো সেই ছোট প্লেনে করে আমি যেতাম বিভিন্ন শহরের হাসপাতালে, সেখানে কিরকম কাজকর্ম হচ্ছে, সব ঠিকঠাক চলছে কিনা, কারো মানে ডাক্তাররা তাদের এথিক্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা, এই সমস্ত দেখার দায়িত্বে ছিলাম। এবং পরে না আমি ওই মানে এথিক্যাল ব্যাপারটাতে খুব জড়িত ছিলাম, এথিক্যাল কমিটির ওই চেয়ারম্যান বলবো, যাই বলো, ছিলাম, যাতে করে মানে ডাক্তাররা এথিক্যাল প্র্যাকটিস করছে কিনা এটা দেখার দায়িত্ব আমার ছিল। তার মানে কি, তার মানে হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল সোসাইটি কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করতেন যে আমি এথিক্যাল ব্যাপারটার দিকে আমার নজর আছে, এবং আমি আনএথিক্যাল কিছু করব না, করতে চাই না, করতে দেবো না, এইরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, আপনি প্র্যাকটিস কি এখনো করেন? না, আমি ভাই রিটায়ার করে গেছি। আমি 2013 সালের ডিসেম্বর, এন্ড অফ ডিসেম্বর আমি বললাম যে না, আর প্র্যাকটিস না। আমি আমার স্টেথোস্কোপও খুলে দিলাম, আর টাইটাও খুলে রেখে দিলাম, আর টাইও পরবো না, স্টেথও লাগাবো না। তবে আমরাও আপাতত আপনার এই ডাক্তারি যে বিষয়টা থেকে একটু সরে আসি। আমরা জানি, আমি আমার ছোটবেলায়, তখন আমার মনে আছে, তখন স্কুলে পড়ি, হয়তো আপনি দেশ পত্রিকায় আপনার ওই প্রবাসীর চিঠি প্রকাশিত হতো। তো আপনার এই লেখার জগতে কোন সময় এলেন? যখন আপনি ছাত্র ছিলেন, বাড়িতে কি সাহিত্য চর্চার একটা আবহ ছিল? এটা আমি ভেবেছি। দেখো, আমার বাবা রেলে কাজ করতেন এবং সাহিত্যের দিকে একেবারেই ছিলেন না। আমার মা খুব একটা সাহিত্যের দিকেও ছিলেন না, গৃহবধূ। আমার ঠাকুমা কিন্তু নিয়মিত বই পড়তেন, আর আমাদের রেলের লাইব্রেরি থেকে আমি বই নিয়ে আসতাম। এইটুকুই আমাদের
আবহাওয়া ছিল বলা যেতে পারে। আমার দাদা কিছু কিছু কবিতা লেখার ঝোঁক ছিল, নাটক করার ঝোঁক ছিল, কিন্তু আমাদের বাড়িতে সেই হিসেবে সাহিত্যের তেমন চর্চা ছিল না। কিন্তু কিভাবে আমার মধ্যে কিন্তু খুব ছেলেবেলা থেকেই এই জিনিসটা তৈরি হয়েছিল। জেনেটিকই বলবো যে বাংলা সাহিত্যের প্রতি আমার খুব মনে আছে, খুব বই পড়তাম, মানে পড়াশোনার বাইরে বাংলা বই খুব মনে আছে। পথের পাঁচালী পড়ছি আর কাঁদছি, খুব মনটা খুব মানে একটু ভাবাবেগ বেশি ছিল, এটা বুঝি আমি। তো বাংলা বই পড়তে পড়তে আমাকে যে বইগুলো খুব প্রভাব ফেলেছিল আমার, সেটা হচ্ছে যে বই তো আমাদের খুব সঙ্গী ছিল। পথের পাঁচালী, কবি শ্রীরামকৃষ্ণ, অচিন্ত্য কুমারের লেখা আমার খুব ভালো লাগতো। এবং ছোটবেলা থেকে আমি কিন্তু মানে স্কুল, খুব ছোটবেলা একদম মানে ক্লাস 7-10 থেকে আমি লিখতাম, স্কুলেতে লিখতাম, এবং আমার কোনো গল্প কখনো প্রত্যাখ্যাত হয়নি। মাস্টারমশাইরা ছাপতেন, স্কুলের পত্রিকাতে লিখতাম, পাড়ার পত্রিকাতে লিখতাম। পাড়ার পত্রিকা তখন আমি বোধহয় 8-9 ছাত্র হব। একটা কবিতা কম্পিটিশন, সবাই আমাদের যারা বিএ পাস করা অনেকেই লিখেছেন কবিতা, বড় করে মঞ্চ করে বিরাট কাণ্ড করে এসে। আমার খুব মনে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় মশাই এসেছিলেন প্রধান অতিথি। আমি একটা কবিতা লিখেছিলাম, ছেলে মানুষ, কিন্তু পুরস্কার পেয়ে গেলাম। তো এই পুরস্কার পাওয়াটা কিন্তু খুব দরকার। এটা হয় কি জানো তো, এটা একটা বুস্ট দেয় যে ও তাহলে আমি লিখতে পারি, আমার লেখা তাহলে ভালো হচ্ছে, বা এরকম একটা মনে একটা কনফিডেন্স দেয়। তো দেখা গেল যে আমি স্কুলেতে, খিদিপুর একাডেমিতে ওরা চালু করলেন বিতর্ক প্রতিযোগিতা বাংলাতে। তো বিতর্ক প্রতিযোগিতায় আমি প্রতিবারই প্রথম হলাম। কিছুই জানি না, কোনো ট্রেনিং নেই, ওই উঠে বলল হয়ে গেলাম। কিন্তু এই যে তৈরি হলো, এই যে প্রথম হলাম, মনে একটা জোর এলো, তাহলে আর আমি তো হতে পারি। তারপরে সবচেয়ে বড় ঘটনা আমার জীবনে, এটা একটা বিশাল কাণ্ড। সেটা হচ্ছে যে আমাদের স্কুলে প্রথম খিদিপুর একাডেমিতে ওনারা বললেন যে ওই ইমপ্রম্পটু রচনা, মানে তোমাকে একটা খাতা দেয়া হলো একদম ব্ল্যাঙ্ক, এবং সারা দিন বা কয়েক ঘন্টার একটা ব্যাপার, সারাদিনই বোধ হয়, সকাল থেকে 10টা থেকে যাই হোক, যে তোমার যে একটা বলা হবে টপিক, সেটার উপরে রচনা লিখতে হবে। তো ওরা টপিক দিলেন, যে টপিক তখন তো দেননি, টপিকটা ইনস্ট্যান্টলি দিলে। আমরা তার আগে সব ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষকে, এইসব তৈরি করেছি করে। তো যখন লিখতে গেলাম তখন মাস্টারমশাই বললেন আজকের টপিক হচ্ছে একটি রেলওয়ে স্টেশন। ভাবা যায় না, কেন আমি তো রেলওয়ে স্টেশনের ছেলে। তো আমি তো এই খড়গপুরকে নিয়ে লিখেছিলাম, আর সেটা নিশ্চয়ই ভালো হয়েছিল। লেখাটা আমার কাছে নেই, জানি না খিদিপুর একাডেমিতে আছে কিনা, কিন্তু ওটাতে আমি স্বর্ণপদক পেয়ে গেলাম। তো সেই যে স্বর্ণপদক পেলাম, ওটা কনফিডেন্স দিল। তারপরে এখন বিদ্যামন্দিরে ভর্তি হলাম, সেখানে তো ছাত্ররা সবাই মানে খুবই ভালো ছাত্র, যাকে সোজা কথা বলতে। বাংলা বিভাগ মানে আমাদের ম্যাট্রিক, আমাদের স্কুল ফাইনালে তখন অশোক সরকার ফার্স্ট হয়েছিল, সে ছিল আমাদের সাথে। তো আরো অনেকেই মানে বাঘা যাকে বলে আর কি। তো আমি বিজ্ঞান শাখার ছাত্র, কিন্তু যখন কলেজ পত্রিকা প্রকাশ হবে, আমি একটা গল্প দিলাম, তো গল্পটা অ্যাকসেপ্টেড হলো মহারাজ। আর তারপরে আমাকে বললেন মহারাজ যে দেখ, আমি অনেকগুলো ভ্রমণ কাহিনী পেয়েছি, আমরা তো ওই পুরী ওয়ার্ল্ডটার বেড়াতে গেছিলাম, আমার ঠিক পছন্দ হচ্ছে না, তুই লেখ একটা। তো আমি লিখলাম, ওটা ওনার খুব পছন্দ বলে, আরে আমি তো এইরকম লেখাই চাইছিলাম বলে। আমার বিশ্বাস করবে না, ওই একটা পত্রিকাতে মানে যেখানে জায়গা পাওয়া যায় না, সেখানে উনি আমাকে 2টো লেখাই ছাপিয়ে দিলেন। শুধু তাই নয়, তুমি মানে আমি বলার জন্য বলছি, কেন কদিনই বা বাঁচবো তোমাদের জানাই। আমাদের তখন প্রিন্সিপাল ছিলেন স্বামী তেজস্বানন্দ, যেন খুব তেজি মানুষ একেবারে, মানে আমরা ভয়ে তটস্থ থাকতাম, কিন্তু মানে স্নেহপ্রবণ হৃদয়। তিনি বললেন যে এরকম একদিন সিঁড়ি দিয়ে নেবে আসছেন ঠাকুরঘর থেকে, আমার সঙ্গে দেখা। আমাকে বললেন তুই এই গল্পটা লিখেছিস? আমি যে হ্যাঁ। বললো
আমার চোখে জল এসে যাচ্ছে, বলছে যে তুই খুব ভালো লিখেছিস, তুই একদিন বড় লেখক হবি, তোকে আশীর্বাদ করলাম। তো বলছেন যে তুই শুদ্ধ ভাষায় লিখলি কেন? মানে আমি লিখেছিলাম ওই কিছুটা হয়তো শরৎচন্দ্রের মানে ইনফ্লুয়েন্স, কিন্তু হতভাগা বলে একটা গল্প, সে একটা ছেলে ভালো পড়াশোনাতে নয়, তাকে কে বলেছে যে সরস্বতীর মালা পেলে পরে তোর বিদ্যে ভালো হবে, সে ওই বিসর্জনের সময় ডুব দিয়ে সরস্বতীর মালা আনতে গিয়ে মারা গেল। খেয়েছে গল্প। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার, গ্ল্যামার দ্যাট লাস্ট।